আপনাদের সব ফর্মালিটি আমি পূরণ করে দিচ্ছি, শুধু তাড়াতাড়ি ওনাকে অ্যাডমিট করার ব্যবস্থা করুন। অন্তত যে কোনো একজন ডক্টরকে ডেকে ওনাকে একবার চেক আপ করার সুযোগ দিন প্লিজ। বর্ষার আকুতি ভরা কথা লোকটি উপেক্ষা করে বলে, সরি ম্যাডাম, আমার হাত পা বাঁধা, নিয়মের বাহিরে আমি কিছুই করতে পারবো না, দুঃখিত। বর্ষা বুঝলো এই লোকের সাথে কথা বলে কিছু হবে না। এইদিকে জয়াদেবীর অবস্থা কেমন সেটাও বুঝে উঠতে পারছে না। নিজেকে খুব হেল্পলেস অনুভব করে বর্ষা। হঠাৎ করে মৌকে বলে, মৌ, তুই কাকিমার কাছে থাক, আর কুশল দিকে ফোন করে এখানে ইমিডিয়েটলি আসতে বল। আর হ্যাঁ, আমার ফোনটা চার্জ দেওয়ার ব্যবস্থা করে দি। অনিন্দিতাকে একটা খবর দিস, আমি আসছি। কথাটা বলে বর্ষা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মৌ বলে, তুই এখন কোথায় যাচ্ছিস কাকিমাকে এখানে ফেলে? বর্ষা মৃদু হেসে বলে, ট্রিটমেন্টের ব্যবস্থা করতে। তুই শুধু এই দিকটা একটু দেখ, কুশলদা না আসা পর্যন্ত। বলেই দ্রুত পায়ে স্থান ত্যাগ করে বর্ষা। সবুজবাবু শুনছেন, আমার আপনার স্যারের সাথে খুব দরকার। চেয়ারে বসে খুবই মনোযোগ দিয়ে সিরিয়াল নাম্বারগুলো মেলাচ্ছিল সবুজ। এই সময়টাতে ভীষণ ব্যস্ত থাকে সে, কারণ একটু পর থেকেই পেশেন্ট দেখতে শুরু করবেন তার স্যার। হঠাৎ ওর কাজের মধ্যে একটা মেয়েলি কণ্ঠস্বর শ্রবণ হতে সবুজ মাথা উঠিয়ে তাকাতেই দেখে আগের দিনের সেই মেয়েটি। ও হাত থেকে পেনটা নামিয়ে খাতার উপরে রাখে, তারপর বলে ওঠে, কিছু দরকার ম্যাম? আপনার স্যারের সাথে আমার দেখা করাটা দরকার, আর্জেন্ট। কিন্তু এখন তো স্যার ব্যস্ত, আর একটু পর পেশেন্ট দেখবেন। কিন্তু ওনার সাথে দেখা করাটা জরুরি, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমার হাতে বেশি সময় নেই, দয়া করে একটু দেখা করিয়ে দিন। বর্ষার মুখের দিকে তাকিয়ে সবুজ বুঝতে পারে মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েই এসেছে, তাই বাধ্য হয়ে অনির্বাণের কেবিনে নক করে। উপাস থেকে কামিং শব্দটা শুনেই ভেতরে যায় সবুজ। অনির্বাণ তখন ল্যাপটপে কিছু ডেটা চেক করছিল। স্যার এই জন্য আপনার সাথে দেখা করতে চাই, খুব আর্জেন্ট। সবুজের কথায় কাজ করতে করতে অনির্বাণের ভ্রুযুগল কিয়ৎ কুঞ্চিত হয়ে আসে। হাতের কাজ ফেলে সবুজের দিকে তাকিয়ে বলে, আমার যতদূর মনে আছে রোগী দেখার সময় আরো আধা ঘন্টা পর থেকে। স্যার যদি দেখা করবেন তিনি কোনো পেশেন্ট না। পেশেন্ট না মানে? স্যার আগের দিনের সেই মেয়েটি এসেছে আপনার সাথে দেখা করতে। সবুজের কথা বুঝতে না পেরে যেই কিছু বলতে যাবে অনির্বাণ, অমনি দরজার নব ঘোরানোর শব্দেও নজর যায় দরজার কাছে। সবুজের আসতে দেরি হচ্ছিল দেখে বর্ষা অনির্বাণের কেবিনে চলে যায়। দরজা খুলে দেখে ওর দিকে অনির্বাণ আর সবুজ তাকিয়ে আছে। অনির্বাণ এই সময় বর্ষাকে ওর কেবিনের ভেতর দেখে অবাক হয়ে যায়। পর মুহূর্তে আগের দিনের করা অপমান মনে পড়তে রাগে চোয়াল হয়ে ওঠে শক্ত। সবুজের দিকে কড়া চাহনি দিয়ে বলে ওঠে, তুমি এখন আসতে পারো সবুজ। সবুজ অনির্বাণের কথা মতো কেবিন থেকে বেরিয়ে যায়। বর্ষা দরজার দিকে একবার তাকিয়ে তারপর অনির্বাণের দিকে তাকায়। নিজেকে সামলে বলে, আপনাকে আমার সাথে যেতে হবে মিস্টার চ্যাটার্জি। যেতে হবে মানে? এখন আমাকে আপনার কথা মতো চলতে হবে? আমি ব্যস্ত আছি, একটু পরে পেশেন্ট দেখব, আপনি এখন আসতে পারেন। ল্যাপটপে দৃষ্টি রেখেই বলে অনির্বাণ, আমি অনেক বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আমার পরিচিত একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে ভর্তি নিচ্ছে না, থানায় ডায়েরি করা হয়নি বলে আপনি প্লিজ কিছু একটা করুন। অন্তত একবার আমার সাথে গিয়ে দেখে আসবেন তার কেমন পরিস্থিতি এখন। আপনার সাথে আমার ঝামেলা সেটা কিন্তু পার্সোনাল বিষয়, কিন্তু আপনি সেটাকে প্রফেশনালি টেনে আনছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না মিস্টার চ্যাটার্জি। আপনি না একজন ডাক্তার, এখানে একজন পেশেন্ট রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আপনি সেখানে না গিয়ে এখানে বসে আছেন। তাহলে আপনি কেমন ডাক্তার বলেন? হ্যাঁ? বর্ষার কথার পিঠে কিছু কড়া কথা বলতেই যেই যাবে, অনির্বাণ অমনি বর্ষার দিকে লক্ষ্য করে দেখে মেয়েটার চুল উস্কো খুস্কো হয়ে আছে, শরীর প্রায় কাঁপছে, কুর্তির প্রায় অংশে রক্ত শুকিয়ে গেছে, চোখ ছলছল, মুখের উপর অশ্রু ঝরার শুকনো দাগ। সবকিছু পর্যবেক্ষণ করে আর কিছু বলতে ইচ্ছে হলো না অনির্বাণের, কিন্তু বর্ষাকে খোঁচা দিতে ভুলল না। মেয়েটাকে দেমাক ও সহ্য হয় না। আপন শরীরে পড়ে বর্ষাকে বলে, সেই তো পৃথিবীর এই একমাত্র লোকটার কাছ থেকেই সাহায্য নিতে হলো মিস বৃষ্টি স্নাতা। অনির্বাণের কথা শুনে হতবাক হয়ে পড়ে বর্ষা। ভাবে এই সময়টাতেও মানুষটা ওকে কথা শোনাতে ভুলেনি। চোখের জল মুছে মুখে হাসি নিয়ে বলে, ভাগ্যের কি পরিহাস দেখুন,
সে আপনার কাছেই অনিচ্ছা থাকা সত্ত্বেও বারবার সাহায্যের জন্য আসতে হয়। অযথা কথা বলে সময় নষ্ট করবেন না মিস্টার চ্যাটার্জি, এখন চলুন। অনির্বাণ ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগিয়ে গিয়ে দেখে কতগুলো অচেনা মুখ পেশেন্টকে ঘিরে আছে, আর কুশল ওখানের কর্তৃপক্ষের সাথে কথা বলছে। ও এগিয়ে যায় সেদিকে। কুশল, এখানে কাজ মিটেছে? না স্যার, আমি কথা বলছি, পুলিশ আসছে আর পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, রক্তকরণ হয়েছে অনেকটা। আমি পালস চেক করেছি, শ্বাস পড়ছে, তবে ওনার জ্ঞান ফেরাতে পারিনি। কুশলের কথা শুনে বর্ষা কেঁদে ফেলে। ওকে এইভাবে কাঁদতে দেখে সৌমি, রোহন ওরা সবাই ওর কাছে এসে বলে, কিছু হবে না কাকিমার, তুই শান্ত হ। কেন যেন বর্ষাকে কাঁদতে দেখতে অনির্বাণের একদম ভালো লাগছে না। তাই ও সবাইকে আশ্বস্ত করে এগিয়ে স্ট্রেচারের দিকে রক্তাক্ত পেশেন্টকে দেখা মাত্রই অনির্বাণের হাত থেকে পড়ে যায় স্টেথোস্কোপ। আকস্মিক ফ্লোরে কিছু পড়ার শব্দ শুনে সবাই সেদিকে তাকিয়ে দেখে ডাক্তার অনির্বাণ চ্যাটার্জির ছলো ছলো চোখে পেশেন্টের দিকে তাকিয়ে আছে, আর তার পায়ের কাছে পড়ে আছে স্টেথোস্কোপ। অনির্বাণ কাঁপা কাঁপা হাতে জয়াদেবীর মুখে হাত দিয়ে বলে, মা। শব্দটা শোনার সাথে সাথে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সেদিকে। অনির্বাণ জয়াদেবীর হাতের পালস চেক করে চিৎকার করে বলে, কুশল, ইমিডিয়েটলি ওটির ব্যবস্থা করো, আর একজন সিনিয়র ডাক্তারকে ডাকো, কুইক। আমার হাত কাঁপছে। ও গড, নার্স, এক্ষুনি দু ব্যাগ ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। অনির্বাণের কথা মতো কুশল চলে যায়, আর জয়াদেবীকে ওটির জন্য রেডি করার জন্য একজন নার্স নিয়ে চলে যায়। অপরজন নার্স রক্তের ব্যবস্থা করতে যেতেই অনির্বাণ বর্ষার দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কোথায় পেলেন আমার মাকে? মায়ের এরকম অবস্থা হলো কি করে? অনির্বাণের মুখে মা ডাক শুনে স্তব্ধ হয়ে যায় বর্ষা। বর্ষাকে নিরুত্তর থাকতে দেখে মৌ বলে, আসলে ডাক্তারবাবু, আমরা কলেজ স্ট্রিটে গিয়েছিলাম বই কিনতে, তারপর সবকিছু বিস্তারিত বলে অনির্বাণের দিকে তাকায় মৌ। তখন দেখে অনির্বাণ ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে বুঝতে পেরে মৌ আবার বলে, কাকিমাকে আমরা চিনি। মৌয়ের কথা শেষ হওয়ার আগে কুশল সিনিয়র ডাক্তার নিয়ে চলে আসে। প্রায় আধা ঘন্টা পর সবাই যখন ওটিতে যাবে তখন একজন নার্স এসে জানায় যে স্যার, 2 ব্যাগ রক্ত হচ্ছে না, স্টকে নেই। নার্সকে অনির্বাণ কিছু বলার আগেই বর্ষা বলে ওঠে, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। অনির্বাণ বর্ষার দিকে একবার তাকিয়ে নার্সকে বলে, আপনি ওনার রক্ত নেয়ার ব্যবস্থা করুন। তারপর স্টেথোস্কোপ হাতে নিয়ে ওটির ভেতর চলে যায় অনির্বাণ, আর এইদিকে নার্স বর্ষাকে নিয়ে যায় রক্ত নেওয়ার জন্য। বাকিরা ওটির সামনে দাঁড়িয়ে আছে, আর মৌ এবং সৌমি বর্ষার সাথে। রুমটির মধ্যে শুভ্র রঙা বেডে শুয়ে আছে বর্ষা। একপাশে নার্স দাঁড়িয়ে ঘড়ির কাঁটা দেখছে, আর একপাশে চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে সৌমি আর মৌ। ইতোমধ্যে সবকিছু জানার পর তন্নির 5-6 বার ফোন করা হয়ে গিয়েছে মৌয়ের ফোনে। রুম জুড়ে নিস্তব্ধতার মধ্যে সিলিং ফ্যানের ঘন ঘটা আওয়াজ শোনা যায়। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ঘরে হন্তদন্ত হয়ে প্রবেশ করে অনিন্দিতা। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে সারা রাস্তা কান্নাকাটি করতে করতে এসেছে, যার দরুন ওর চোখ মুখ ফোলা। বর্ষা ওর দিকে তাকাতে অনিন্দিতা দৌড়ে এসে বর্ষার হাত দুটো ধরে অছরে কাঁদতে থাকে। সৌমি মুখ এসে ওকে ধরে। বর্ষা মৃদু হেসে বলে ওঠে, কেঁদো না অনিন্দিতা, কাকিমা সুস্থ হয়ে যাবেন। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না বর্ষাদি। আজ তুমি যদি না থাকতে আমার মা ওখানে পড়ে থাকতো রাস্তায়, হয়তো আর বাঁচাতে পারতাম না। এইভাবে বলো না অনিন্দিতা, কাকিমাকে কি কেবিনে দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি জানো কতক্ষণ ঘুমিয়েছিলে তুমি? জেদ কেন করলে? দাও ভাই তো রক্তের জোগাড় করেই ফেলেছিল। কিন্তু সেটা আনতে তো দেরি হয়ে যেত অনিন্দিতা, আর তাছাড়া আমি এখন সুস্থ আছি। শুধু শুধু আমাকে আটকে রেখেছে তোমার দাদা ভাই। হ্যাঁ, শুধু শুধু তাই জন্য তো তুমি পাক্কা 2 ঘন্টা ঘুমালে। অনিন্দিতার কথায় কোনো প্রত্যুত্তর না করে শুধু হাসে বর্ষা। কি বলবে? কিছুক্ষণ আগের ঘটনা। বর্ষা রক্ত দেওয়া শেষে যখন শুনল এখনো রক্ত লাগবে, অতিরিক্ত ড্যামেজ হওয়ার কারণে জয়াদেবীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি রক্ত প্রয়োজন। অনির্বাণ রক্তের ব্যবস্থা করতে পারলেও সেটা হসপিটালে নিয়ে আসতে প্রায় 1 ঘন্টা তো লাগবে। তার উপরে কলকাতার রাস্তাঘাটের যা জ্যাম। তখন বর্ষা নার্সকে জানায় প্রয়োজনে সে আবার রক্ত দেবে, কিন্তু বিপত্তি বাঁধে ওর শরীরের কন্ডিশন নিয়ে। নার্স বর্ষাকে দেখে বলেন, আপনি আর রক্ত দিতে পারবেন না ম্যাডাম, আপনার শরীর ভীষণ উইক। কিন্তু আমি দিব, আপনি ব্যবস্থা করুন।
জেদ নিয়ে বলে বর্ষা। অগত্যা নার্স কোনো রিস্ক না নিয়ে বিষয়টা অনির্বাণকে জানাতে বাধ্য হয়। বর্ষা তখনও শুভ্র বিছানায় শুয়ে। আসতে পারি? গম্ভীর স্বরটা কর্ণপাত হতেই আঁখি জোড়ার কপট খুলে বর্ষা। ঘাড় ঘুরিয়ে দেখে দরজার সামনে অনির্বাণ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে। ও স্মিত হেসে বলে, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আসুন। মিস বৃষ্টি স্নাথা, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু নিজের শরীরের ক্ষতি করে আর কিছু আপনাকে করতে হবে না। নার্স বললেন যে আপনি নাকি আবার রক্ত দিতে চাইছেন, কিন্তু আমি বলে রাখি সেটার কোনো প্রয়োজন নেই। রক্তের জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়েছে, কিন্তু সেটা হসপিটালে পৌঁছতে এখনো অনেক দেরি, আর রক্তটা আপনাদের ইমিডিয়েটলি দরকার। তাই অযথা সময় নষ্ট করবেন না, রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। আপনার শরীর উইক ভীষণ, রক্ত নিলে প্রবলেম হতে পারে, আর একজন ডাক্তার হিসেবে আমি এই কাজটা কখনো করতে পারবো না। কিন্তু আমি দিতে চাই, আর কথা বলে বেশি দেরি করবেন না। কাকিমার সুস্থতা আগে কাম্য করি আমি আমার কথা থেকে একদম নড়চড় হব না মিস্টার চ্যাটার্জি, অযথা ঝামেলা করবেন না। দৃঢ়তার সাথে বলে ওঠে কথাগুলো বর্ষা। বর্ষার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে অনির্বাণ। বুঝতে পারি মেয়ে ভীষণ ঘাড় তারা, তাই এক প্রকার বাধ্য হয়ে বর্ষার দিকে এগিয়ে যায়। অনির্বাণকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে বর্ষা খানিকটা ঘাবড়ে যায়, কিন্তু সেটা বাইরে প্রকাশ না করে চুপচাপ দেখতে থাকে অনির্বাণের গতিবিধি। অনির্বাণ বর্ষার অস্থির চোখের দিকে এক নজর পর্যবেক্ষণ করে ডান হাতটা এগিয়ে দিয়ে বর্ষার হাতটা ধরে, তারপর হাত ঘড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকস্মিক হাত ধরায় কেঁপে উঠে বর্ষা। এমন না যে এর আগে কোনো ছেলে ওর হাত ধরেনি, বাবা, ভাই, বন্ধু বান্ধব সবাই কোনো না কোনো মুহূর্তে ওর হাত ধরেছে বা ও বাকিদের হাত ধরেছে। তবে আজ কেন যেন এক আলাদা অনুভূতি হচ্ছে, যা এর আগে হয়নি। ভেতর থেকে একটা দম বন্ধকর অস্থিরতা অনুভব করছে বর্ষা, যার সাথে এর আগে কখনো পরিচয় ঘটেনি। দাঁতে দাঁত চেপে নিজের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে। সামনে তাকিয়ে দেখে একজন সুঠাম দেহী পুরুষ দাঁড়িয়ে আছে। ওর খুব নিকটে, যে কিনা তার বলিষ্ঠ হাতের মধ্যে নরম হাতটা আবদ্ধ করে পালস চেক করতে ব্যস্ত। যা নজর হাত ঘুরিতে বর্ষা বার কয়েক মাথা নাড়ায়। শুকিয়ে যাওয়া গলায় কয়েকটা ফাঁকা ঢোক পর্যন্ত গিলে ফেলে নিজের চিন্তাধারা বুঝতে পেরে। চোখ বন্ধ করে মনে মনে বারবার বলে ওঠে, সামনের মানুষটাকে সে এতটুকু পছন্দ করে না। সে একজন অভদ্র, অশুভ প্রকৃতির মানুষ, যার সাথে তার আদা কাঁচকলা সম্পর্ক। হঠাৎ নিজের ভাবনায় ছেদ পড়ে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ শ্রবণ হতে। নার্স, ওনার রক্ত নেওয়া হয়ে গেলেও এই রুম থেকে যেন উনি বের না হন। ওনার একটু রেস্টের প্রয়োজন। আর হ্যাঁ, এইখানে যে ওষুধের নাম লিখে দিয়েছি সেটা মেডিসিন স্টোর থেকে পেয়ে যাবেন। রক্ত নেওয়া শেষ হলে ওনার শরীরে পুশ করে দেবেন। বুঝতে পেরেছেন? প্যাডে লিখতে লিখতে কথাগুলো বলে অনির্বাণ। অনির্বাণের কাছ থেকে ব্যাগটা নিয়ে মেডিসিনের নামের উপর একবার চোখ বুলিয়ে বলে সামনে দাঁড়িয়ে থাকা নার্সটি, আসছি। কথাটা বলে সোজা রুম থেকে বেরিয়ে যায় ডক্টর অনির্বাণ চ্যাটার্জি। আর সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে বর্ষা। তারপর আনমনি চোখ যায় হাতের দিকে, যেখানে অনির্বাণের পুরুষালী স্পর্শ লেগে আছে। ও বর্ষাদি, কোথায় হারিয়ে গেলে? তোমার কি আবার ঘুম পাচ্ছে? অনিন্দিতা ব্যাকুল হয়ে মৃদু ধাক্কা মেরে জিজ্ঞাসা করে বর্ষাকে। কিয়ৎক্ষণ পূর্বের ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করায় এতটা বিভোর হয়েছিল বর্ষা যে পাশ থেকে অনিন্দিতা, সৌমি, মৌ কারোর ডাক কানে পৌঁছেনি, যতক্ষণ না শরীরের মৃদু ধাক্কা না অনুভব করেছে। চমকে উঠে বলে, না আমি ঠিক আছি, ঘুম আর পাচ্ছে না। এবার আমি কাকিমার কাছে যাব। সরি ম্যাডাম, ডক্টর চ্যাটার্জির নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটা বর্ষার কথার পরিপ্রেক্ষিতে বলে, হ্যাঁ, তোর এখন বিশ্রামের প্রয়োজন বর্ষা, তোর শরীর ভীষণ দুর্বল। সৌমি চিন্তিত কণ্ঠে বলে। বর্ষা একবার সৌমির দিকে তাকায়। মেয়েটার মুখটা বলে দিচ্ছে ও কতটা চিন্তিত। পাশে দাঁড়িয়ে থাকা ময়ূর দিকে তাকিয়ে বলে, এত চিন্তা করছিস কেন তোরা? আমি একদম ঠিক আছি। এরা শুধু শুধু আমাকে এখানে টানছে। না, চিন্তা করব না। মেয়ের কথা শুনলে আমার শরীর জ্বলে যায় সৌমি। বেশ রাগান্বিত কণ্ঠে বলে ওঠে মৌ। ও বর্ষাদি, তোমার সত্যি একটু বিশ্রামের প্রয়োজন। আর তাছাড়া এখন তো তুমি মায়ের সাথে দেখা করতে পারবে না। ঘুমের ইনজেকশন দেয়া হয়েছে, তাই মা ঘুমাচ্ছে। আর এখন মা ঠিক আছে, আউট অফ ডেঞ্জার, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। অনিন্দিতা বর্ষার হাত দুটো ধরে বলে, হ্যাঁ, আর তাছাড়া কাকিমাকে আজকের রাতটা ওরা স্পেশাল অবজারভেশনে রাখবে। কালকে হয়তো বেলার দিকে বেডে দিতে পারে। মৌ বর্ষাকে আশ্বস্ত করার জন্য বলে। ওদের কথোপকথনের মাঝে একজন জুনিয়র নার্স ট্রে ভর্তি খাবার নিয়ে হাজির হয়, যাকে দেখে সবাই কথোপকথন থামিয়ে দেয়। বেডের পাশে দাঁড়িয়ে থাকা নার্সটা জুনিয়র নার্সটার কাছ থেকে ট্রেটা নিয়ে বলে, এখন তুমি আসতে পারো। তারপর বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে,
ম্যাডাম এগুলো আপনাকে খেতে হবে, দেন একটা মেডিসিন নিতে হবে। বর্ষা নার্সটার কথা শুনে তার হাতে থাকা ট্রেতে দৃষ্টি রাখে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় কাচের গ্লাস ভর্তি দুধ, এক প্লেট কাঁটা বিভিন্ন ফল আর একটা ডিম সিদ্ধ। খাবারগুলো দেখে বর্ষার একদম ভক্তি হলো না। খাওয়া তো দূরের কথা, এমনিতে হসপিটালে ওর দম বন্ধ লাগে, তার উপরে সারাদিন না খাওয়া। খাবারগুলো দেখা মাত্রই গা গুলিয়ে উঠছে। কোনো মতে বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই মুহূর্তে এইগুলো আমার গলা দিয়ে নামবে না। তার থেকে বরং আপনি আমাকে মেডিসিনটা দিন, আমি বাড়ি গিয়ে খেয়ে নিব। সেটা তো হচ্ছে না মিস বৃষ্টি স্নাতা। বর্ষা যখন নার্সকে খাবারগুলো খেতে পারবে না বলছিল, ঠিক তখনই ভরাট পুরুষালী কণ্ঠে কেউ উপরোক্ত কথাগুলো বলে ওঠে। বর্ষা সহ সবাই দরজার দিকে তাকিয়ে দেখে অনির্বাণ দাঁড়িয়ে আছে। গায়ে সাদা অ্যাপ্রন খাটিয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে অনির্বাণ। বর্ষা একবার সেদিকে তাকায়, পুনরায় নার্সের দিকে, এরপর তাকায় এবং এবার বেশ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমাকে বাড়িতে কেন যেতে দিচ্ছেন না? আমি যতদূর জানি আমি একদম সুস্থ, তবুও এখানে আটকে রাখার কারণ কি? বর্ষার কথার পিঠে নার্স যে কিছু বলতে যাবে অমনি অনির্বাণ বলে ওঠে, কারণ আপনি অনেকটাই উইক মিস বৃষ্টি স্নাতা। তাই যা খাবার দেওয়া হয়েছে সেইগুলো এক্ষুনি ফিনিশ করুন, দেন একটা মেডিসিন নিন। তারপর আমি ভেবে দেখবো আজকে আপনাকে আমরা ছাড়তে পারবো কি না। অনির্বাণের কথা শুনে বেশ তীক্ষ্ণ নজরে তাকায় বর্ষা। তারপর বলে, আমি ওইগুলো খাবো না, আমার গলা দিয়ে খাবার নামবে না। আমি শুধু একবার কাকিমাকে দূর থেকে দেখে বাড়িতে চলে যেতে চাই ডক্টর চ্যাটার্জি। দেন আপনাকে আমরা ছাড়তে পারছি না। নির্লিপ্ত বলে অনির্বাণ। এই বর্ষা, কেন জেদ করছিস? অল্প কিছু খেয়ে মেডিসিনটা নে না। তোর জন্য রুহান, উদয়, অভি বাইরে দাঁড়িয়ে আছেন। সৌমি কাঁদো কাঁদো হয়ে বলে বর্ষাকে। বর্ষা এর অর্থ বুঝতে পারে যে ওদের এখানে থাকতে আর ভালো লাগছে না, তাই তো সেই বিকেল থেকে ওরা এখানেই পড়ে আছে। বর্ষা একটা দীর্ঘ শ্বাস ফেলে খাবারের ট্রেটা হাতে তুলে নেয় নার্সের থেকে, তারপর খাওয়া শুরু করে। অনির্বাণ সেদিকে একবার তাকায়, নার্সকে বলে, ওনার খাওয়া হয়ে গেলে মেডিসিনটা দিয়ে দেবেন। তারপর আধা ঘন্টা দেখবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দেবেন, নয়তো ওনাকে ছেড়ে দেবেন। কথাগুলো বলেই অনির্বাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কি মনে করে দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দিতা, ড্রাইভারকে বলা আছে তোদের বাড়িতে পৌঁছে দেবে। আমি আজ ফিরছি না, বাবা হয়তো রাত করে বাড়ি যাবে। ঠিক আছে দা ভাই। অনিন্দিতার কথা শেষ হতেই অনির্বাণ প্রস্থান করে রুম থেকে। সৌমি একবার সেদিকে তাকিয়ে অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ডক্টর অনির্বাণ চ্যাটার্জি আমার দাদা হন অনিন্দিতা? হ্যাঁ, কেন সৌমিদি? না না, এমনি জিজ্ঞাসা করলাম। কথাটা বলে সৌমি একবার মৌয়ের দিকে তাকায়, তারপর দুজনে একত্রে হাসি মুখে বর্ষার দিকে তাকিয়ে দেখে। বর্ষা ওদের দিকে করুণ নজরে তাকিয়ে আছে। শুভ্র আকাশে দিবাকর যখন নিজের আলোর ছোঁটা দিয়ে অন্ধকার রাত্রিকে বিদায় জানায়, তখন পাখিদের দল নতুন দিনের সূচনাকে স্বাগতম জানায়। মেঘেদের ভেলা ভেসে যায় শূন্যে, সদ্য প্রস্ফুটিত ফুলের গন্ধ হাওয়ায় মিশে একাকার হয়ে যায়। ব্যালকনিতে রাখা রজনীগন্ধা গাছ থেকে স্নিগ্ধ সুবাস আনন্দে গ্রহণ করে যুবতী। হাতে রয়েছে এক কাপ লিকার চা। সকালের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে সে কখনোই ভুলে যায় না। চুলগুলো হাত খোঁপা করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় বর্ষা। তারপর ঘরে গিয়ে দেখে তন্নি আর মৌ এখনো ঘুমোচ্ছে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 6:20। বর্ষা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করে নেয়। সকালেও টিউশনি আছে, তারপর ওখান থেকে সোজা কলেজ। এদিকে বিকেলে কাকিমার সাথে দেখা করতে যাবে। মানুষটা এখন ওকে যেন চোখে হারায়। অশোকবাবু সবকিছু জানার পর বর্ষার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। বর্ষা সেদিন খুব লজ্জা পেয়েছিল। সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে কেটে গেছে আরো 2 সপ্তাহ। 4 দিনের মাথায় জয়াদেবীকে ডিসচার্জ করা হয়। তারপর থেকে সময় থাকলে বর্ষা সহ মৌ, তন্নি, ওদের হুল্লোড় মহলের সবাই অনিন্দিতাদের ফ্ল্যাটে যায়। অবশ্য যখন অনির্বাণ থাকে না তখন, কারণ বর্ষা চায় না ওই মানুষটার সামনে যেতে। কি ব্যাপার বর্ষা রানী, আজ সকাল সকাল রেডি হয়ে গেছে? ঘুম জড়ানো কণ্ঠে বলে মৌ। বর্ষা মৌয়ের গাল দুটো টেনে দিয়ে বলে, জানো না শোনা, আজকে আমার টিউশনি আছে। আর কটা বাজে দেখেছিস? কলেজ যাবি না? হ্যাঁ যাব, তার আগে যাই রান্নাঘরে। কি খাবি আজ? রান্না করতে হবে না, সকালে দুপুরের রান্না আমি করে রেখেছি। সত্যি তুই রান্না করে রেখেছিস? তাহলে আমি একটু ঘুমাই। রাতেরটা তুই করবি আর তন্নি বাসন মাজবে। মৌয়ের কথায় বর্ষা বলে, ঠিক আছে, ঘুমা তোরা, আমি আসছি। কলেজে দেখা হচ্ছে। আর ওটাকে টেনে তুলিস, কালকে কিন্তু কলেজে না গিয়ে শুধু ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। কথাটা বলে মৌ আবার ঘুমিয়ে পড়ে। আর এইদিকে বর্ষা দরজা লাগিয়ে চলে যায়। সন্ধে সন্ধে ভাব। জয়াদেবীর ঘরে এখন চলছে জরুরি বৈঠক।
4টে কাঁচের গ্লাস ভর্তি জুস রয়েছে ট্রের উপর, যেটার বর্তমান অবস্থান বিছানার উপর। তাহলে তুমি এই জন্য সেদিন কলেজ স্ট্রিট গিয়েছিলে কাকিমা? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে তন্নি। হ্যাঁ রে, আর সেটাই তো আমার কাল হলো। দেখ, যে কাজের জন্য গেলাম সেটাই তো করতে পারলাম না। দুঃখ প্রকাশ করে বলেন জয়া দেবী। কি আর হবে, তুমি দুঃখ করো না কাকিমা, কালকে এমনি ওর পছন্দ মতো রান্না করে দিও। মৌ জয়া দেবীর উদ্দেশ্যে বলে। সবার কথা শুনে বর্ষা বিরক্ত হয়ে বলে, চুপ কর, কাকিমা পুরোপুরি সুস্থ নয় যে রান্না করবে। তেমন হলে আমরা না হয় টুসি দিকে রান্নায় সাহায্য করব, কিন্তু কথাটা সেটা না। ও কাকিমা, তুমি চেয়েছিলে অনিন্দিতার জন্মদিনে ওকে সারপ্রাইজ দিতে কোনো একটা ক্যাফেতে, তাই তো? জয়া দেবী মন খারাপ করে বলেন। হ্যাঁ, কিন্তু সেটার হলো কোথায়? উল্টে ওর জন্য যে বইগুলো কিনেছিলাম সেগুলো রাস্তায় পড়ে গিয়েছে। বর্ষা জয়া দেবীর ডান হাতটা ধরে বলেন, অনিন্দিতা সারপ্রাইজ হবে কাকিমা, তুমি শুধু বলো কি কি বই সেদিন কিনে এনেছিলে, আর অনিন্দিতা বাড়ি কখন আসবে? সঞ্চয়িতা আর দেবদাস এই বই দুটো কিনেছিলাম, আর দিতা তো রাত 10টার দিকে আসবে। কিন্তু তুই এগুলো জেনে কি করবি? আর দিতার সারপ্রাইজ হবে কি করে? উফ কাকিমা, তুমি একটু শান্ত হয়ে বসো তো। শোনো, আমরা যে কোনো একটা ঘর সুন্দর করে ডেকোরেট করব, একটা কেক আনবো, আর অনিন্দিতার পছন্দের বইটাও নিয়ে আসবো। ঠিক রাত 12টার সময় তুমি ওকে সেই ঘরে ডাকবে, আরও সারপ্রাইজ হয়ে যাবে। এখন তুমি বলো কোন ঘরটা আমরা সাজাবো? হেই, এ তো একদম ফাটাফাটি আইডিয়া। তন্নি মৌ একসাথে বলে ওঠে। জয়া দেবী বলেন, আমি তো এটা আগে ভেবেই দেখিনি। সত্যি তোর মাথায় বুদ্ধি আছে বলতে হয়। কোন ঘরে সাজাবি তাই তো, দিতার ঘর সাজাতে পারবি না, কারণ ও তো এসে আগে ওর ঘরেই ঢুকবে। আমার ঘরটাও সাজাতে পারবি না, কারণ আমাকেও দেখতে এই ঘরে আসবে। জয়া দেবীর কথা শুনে বর্ষা, মৌ, তন্নি তিনজনে একসাথে বলে ওঠে। তাহলে কি হবে? জয়া দেবী ওদের করুণ মুখগুলো দেখে বলে, আরে মন খারাপ করছিস কেন তোরা? আছে তো একটা ঘর এখনো বাকি, অনির্বাণের ঘরটা সাজাবি তোরা। ওই ঘরে অনিন্দিতা যাবে না, আমি শিওর। জয়া দেবীর বলতে দেরি নেই, তার আগেই তিনজনে চেঁচিয়ে বলে, কি? উফ, আস্তে চিৎকার কর, আমার কানের পর্দা ফেটে যাবে। আর তোরা ভয় পাচ্ছিস কেন? অনি আজকে বাড়িতে নেই, ওর আজ নাইট আছে মেডিকেলে, সে কাল সকালে আসবে। ও তাই বলো? তন্নি কথাটা বলে বর্ষার দিকে একবার তাকিয়ে চোখ মারে, আর বর্ষা ওর দিকে সুচারু দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোরা তো ভয় পাস কেন অনিকে? জয়া দেবী প্রশ্ন করেন। তখন তন্নি হেসে বলে, ডাক্তার মানুষ তো, তাই কে জানে কখন কোথায় কার হৃদয়ে ইনজেকশন দিয়ে দেয়। তন্নি কথাটা বলা মাত্রই হাসিতে লুটিয়ে পড়ে জয়া দেবী আর তার সাথে যোগ দেয় মৌ এবং তন্নি। বর্ষা থমথমে মুখিয়ে চেয়ে থাকে ওদের দিকে। নিচে তারার বেলা যেন বসেছে আজই গগনে, আর তারই ছায়াতলে ঘর হয়ে উঠেছে লাল, নীল, সবুজ। বড় বড় নীল পর্দার গায়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সবুজ মরিচপাতি। লাল বেলুনে সুসজ্জিত হয়েছে আজ এই ঘর। হলুদ কিউ কার্ডে বড় বড় করে লেখা রয়েছে শুভ জন্মদিন দিতা। দরজা থেকে সেন্টার টেবিল পর্যন্ত লাল সাদা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর রাস্তা করা হয়েছে, যার দুধারে দেওয়া হয়েছে লাল নীল কম্বিনেশনে মরিচপাতি। সেন্টার টেবিলের উপর রাখা হয়েছে বড় ছেঁচড়ানো কাচের প্লেট, তার মধ্যে রয়েছে গোলাপের পাপড়ি মিশ্রিত জল, যার উপর রং বেরঙের মোমবাতি ভাসিয়ে দেওয়া হয়েছে, পরে জ্বালানো হবে বলে। নাইট ল্যাম্প টেবিলের উপর রাখা হয়েছে সুন্দর ফুলদানি, যাতে বিরাজমান সতেজ অর্কিড, গোলাপ ও রজনীগন্ধা। কিছুক্ষণ আগের ঘটনা বর্ষার আইডিয়া ভালো লাগার সাথে সাথে জয়া দেবী বলেন, শোন বর্ষা, দিতা 10টার দিকে আসবে, অনি আজকে বাড়িতে নেই। একটা কাজ কর, তোরা 9:30টার মধ্যে যেটুকু কমপ্লিট করতে পারিস কর, তারপর 11টার সময় আমি তোদের কাকুকে দিয়ে দরজা খুলে দেব। তখন তোরা বাকিটা করে ওই ঘরেই থাকবে। 12টা বাজার 10 মিনিট আগে আমরা চলে যাব ওই ঘরে, তারপর দিতাকে ডেকে নেব, ঠিক আছে? আছে কাকিমা। ওরা তিনজনই মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ও
আর হ্যাঁ, আমি টুসিকে ওদের জন্য রান্না করতে বলছি, যাওয়ার সময় খাবারটা নিয়ে যাবে। তার কোনো দরকার ছিল না কাকিমা। ইতস্তত কণ্ঠে বলে বর্ষা। তন্নি বলে ওঠে, আমরা তো এখান থেকে গিয়ে রান্না করে নিতাম। জয়াদেবী ওদের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ধমকের স্বরে বলেন, আমি যখন বলছি খাবার নিয়ে যাবে, তোরা তো ব্যাস দ্বিতীয় কোনো কথা শুনবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। মৌ বলে, গুড গার্ল। টুসি টুসি, এই মেয়েটা কানে শুনতে পায় না নাকি? তোরা বস, আমি বলে আসি। জয়াদেবী ঘর ছেড়ে বেরিয়ে যেতেই তন্নি বলে ওঠে, আমি আজ বুঝতে পারলাম ডাক্তারবাবু ওই রকম কেন, একদম মার মতোই মেজাজ পেয়েছেন। তন্নির কথায় মৌ সায় দেয়, আর বর্ষা তীক্ষ্ণ নজরে একবার ওদের দিকে তাকিয়ে ফোনে মনোযোগ দেয়। রোহনকে ফোন করে জানিয়ে দেওয়া হয় ঘর সাজানোর দরকারি জিনিসগুলো আনার জন্য। উদয়কে কেক আনতে বলা হয় দিতার পছন্দের। রবিকে বলা হয় কলেজ স্ট্রিট গিয়ে বই দুটো আনার জন্য। ওরা সবাই সময়ের মধ্যে সবকিছু এনে দিলে তন্নি, মৌ আর বর্ষা ঘর সাজাতে লেগে যায়। আর ওদের সাহায্য করার জন্য জয়া দেবী ও কাজে লেগে পড়েন, কিন্তু বর্ষা তাতে বাধা দেয়। ফলে তিনি শুধু বসে বসে দেখতে থাকে ওদের ঘর সাজানো, এবং মাঝে মধ্যে বলেও দেন কোথায় কোনটা দিলে বেশি ভালো লাগবে। বর্ষারাও ওনার কথা মতো সাজায়। রাত 8:30টায় যখন অশোকবাবু বাড়ি এসে সব হুলস্থুল কাণ্ড দেখেন, তখন তিনি হেসে ফেলেন। তারপর ফ্রেশ হয়ে আড্ডা দিতে দিতে ওদেরকে সাহায্য করেন। রাত যখন 9:15 তখন ওদের ঘর সাজানো প্রায় কমপ্লিট, শুধু কয়েকটা জায়গায় বেলুন লাগানো বাকি রয়েছে। তাই ওরা ঠিক করে একেবারে 11:30টায় আসবে এখানে। তারপর সেন্টার টেবিলের উপর কেকটা রেখে ডেকোরেট করলেই হয়ে যাবে। যেহেতু সব কাজ প্রায় শেষ, তাই খাবার নিয়ে তন্নি আগে ফ্ল্যাটে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। অশোকবাবুর ফোন আসায় উনি মিনিট 5 আগেই চলে গেছেন ঘর ছেড়ে। জয়াদেবী ক্লান্ত থাকায় নিজের ঘরে বিশ্রাম নেন। মৌ তখনও বেলুন ফুলিয়ে যাচ্ছে। একটা বেলুন বর্ষার হাতে দিয়ে বলে, সেই সন্ধ্যা থেকে বেলুন ফুলিয়ে ফুলিয়ে আমার মুখ ব্যথা হয়ে গেছে। ছি, মুখের কি ভাষা! এই তোর নতুন বয়ফ্রেন্ড কি এসব ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে নাকি? কথা কম বলে যে কটা বাকি আছে তাড়াতাড়ি ফুলিয়ে দে, আমার ঘাড় ব্যথা করছেন। তোমার ব্যথা ব্যথা আর আমার ব্যথা ব্যথা না, তাই তো পারবো না ফুলাতে, তুই ফুলিয়ে নে। ব্যঙ্গার্থ করে বলে মৌ। বর্ষা কপট রাগ দেখিয়ে বলে, মৌ তাড়াতাড়ি কর, এই ঘর ছেড়ে বেরোতে পারলে বাঁচি। বর্ষার কথা শুনে মৌ মুখ বাঁকিয়ে বলে, তুই শুধু শুধু আমার ডাক্তারবাবুর উপর খেপে যাস বর্ষা, ভুলে যাস না সে আমার ক্রাশ। আহা, কত সুন্দর করে ডাকে, বৃষ্টি স্নাতা। মৌ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না একটু? এবার বেশ থমকে বলে ওঠে বর্ষা। ভয়ে মৌ মুখটা কাঁচুমাচু করে বলে, শালা জীবনে ভালো বর পাবি না বলে দিলাম। ঘাড়তেরা গুরু গম্ভীর বদমেজাজি যে উঠতে বসতে ধমক দেয়, ঠিক সেই রকম বর পাবি, এই আমি বলে রাখলাম। আর শোন, আমার কথা কিন্তু সত্যি সত্যি ফলে যায়। কথাগুলো বলে মৌ বর্ষার দিকে তাকিয়ে দেখে ওর দিকেই বর্ষা রোশানল দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে কয়েকটা শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে মৌ একটু হাসার চেষ্টা করে বলে, না মানে বলছিলাম, আমি কি অতটাও খারাপ বান্ধবী নাকি তোর? ওইসব গুণগুলো তো থাকবে, কিন্তু তুই এটাও মিলিয়ে নিস, এ তোকে খুব ভালোবাসবে, ঠিক বৃষ্টির মতো। হয়েছে বলা শেষ। আমার বরকে নিয়ে অত তোকে চিন্তা করতে হবে না। এখন যা, কাকিমার কাছে থেকে সেলোটেপ নিয়ে আয়। তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে হবে, খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মৌ চলে যেতেই বর্ষা হেসে ফেলে। এতক্ষণ ইচ্ছে করে গম্ভীরও হয়েছিল, না হলে মেয়েটা আরো বক বক করত। পার্কিং এরিয়া থেকে বেরিয়ে একটু হাঁফ ছেড়ে বাঁচে অনির্বাণ। সারাটা দিন চেম্বার, হসপিটাল ক্লাস করে হাঁপিয়ে উঠেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। স্কাই কালারের শার্টটা ঘামে কিছু কিছু জায়গায় ভিজে। কোনি পর্যন্ত গোটানো হাতাটা প্রায় কুচকে রয়েছে। হাত ঘড়ির সময় বলছে 9:30। সেদিকে তাকিয়ে লিফটের দিকে এগিয়ে যায় অনির্বাণ। এক হাতে মেডিকেল ব্যাগ আর আরেক হাতে রয়েছে মিও আমোর এর কেকের প্যাকেট। বেল বাজতেই টুসি দরজা খুলে দেখে অনির্বাণ দাঁড়িয়ে আছে। ওকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে নিজের ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে যায় অনির্বাণ। মেডিকেল ব্যাগ আর কেকের প্যাকেটটা টেবিলের উপর রেখে টুসিকে বলে, তুমি আজকে বাড়িতে যাওনি টুসিদি? না, হাতের কাজগুলো শেষ করেই বেরোবো। তোমার কিছু লাগবে? আমাকে এক গ্লাস জল দাও, আর এই কেকটা ফ্রিজে রেখে দাও। অনির্বাণের কথা মতো টুসি কেকের প্যাকেটটা রেখে দেয় ফ্রিজে। তারপর এক গ্লাস জল অনির্বাণকে দেয়। এক নিঃশ্বাসে সম্পূর্ণ জলটা শেষ করে অনির্বাণ জিজ্ঞাসা করে, মা কোথায়?
মাসিমা তো ঘরে বিশ্রাম করছে, ডেকে দেব? না থাক, আমি দেখা করে নেব। কথাগুলো বলেই অনির্বাণ নিজের ঘরের দিকে হেঁটে যায়। আর এদিকে টুসি তো ভয়ে ভয়ে জয়াদেবীর ঘরে চলে যায়, কারণ ও ভালো করেই জানে অনির্বাণ কখনোই পছন্দ করে না ওর ঘরে অচেনা কেউ যাক বা যে কোনো জিনিস নাড়াচাড়া হোক। অবশ্য জানবে নাই বা কেন, এ নিয়ে তো টুসি কম বকা খায়নি অনির্বাণের কাছে। সম্পর্কে সে যতই বড় হোক, ক্লান্ত দেহ মন দুটোই একত্রে নিয়ে যখন অনির্বাণ নিজের ঘরে প্রবেশ করে তখনও হতবাক হয়ে যায়, কারণ ঘরে তখন নীল সবুজ মরিচ বাতির সাথে নীল ডিম লাইটটাও জ্বলছিল। নাকে ঠিক ছিল সতেজ ফুলের চমৎকার সুবাস, যা শরীরের ক্লান্তি ভাবটাকে মুহূর্তের মধ্যে দূর করে ফেলে। চারপাশে সাজসজ্জায় একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে এটা কি ওর ঘর নাকি অন্য কারোর, কিন্তু ঘরের জিনিসপত্র তো দেখে ওর ঘরই মনে হচ্ছে। হঠাৎ পায়ের সামনে ফুলের রাস্তা দেখে ভ্রুজোড়া কুচকে ফেলে অনির্বাণ। এভাবে তো ওর ঘর নোংরা হচ্ছে। বেলকনির দিকে নজর যেতে দেখতে পায় নীলছে আলোয় এক নারীর অবয়ব, যা এই মুহূর্তে অতীব আকর্ষণীয়। কাঁধ থেকে মেডিকেল ব্যাগটা বিছানার উপর নামিয়ে রেখে সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যায় অনির্বাণ। মৃদু বাতাসে লাল রঙের ওড়নার সাথে পাল্লা দিয়ে উঠছে ঘন কালো কেশ, যার মাতাল করা ঘ্রাণ অনির্বাণের নাকে ঠেকতেই চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক মনে করার প্রচেষ্টায় থাকে এই ঘ্রাণ তার পরিচিত, কিন্তু কোথায় পেয়েছিল তার সন্ধানে পরাজিত হয়ে যায় এই মুহূর্তে। বর্ষা ঘরাঞ্চির উপর উঠে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিউ কার্ডটা লাগানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। হঠাৎ পায়ের শব্দ পেয়ে মনে করে মৌ এসেছে, তাই পেছনে না ফিরেই বলে,